আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের ডিপ্লোম্যাটিক্যাল পলিসিটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝবেন উনি কিছু ক্ষেত্রে অর্থোডক্স ডিপ্লোম্যাসিকে ফলো করেন। ডিপ্লোম্যাসির অতি পুরনো একটা টার্ম আছে, সেই টার্মটার নাম ক্যারোট অ্যান্ড স্টিক ডিপ্লোম্যাসি। অর্থাৎ এই রকম ডিপ্লোম্যাসিতে আপনি শত্রুপক্ষকে বুঝিয়ে দিচ্ছেন আপনি ওর অন্যতম প্রিয় বন্ধু, এবং একই সঙ্গে সতর্ক করছেন যদি এই ধরনের কাজকর্ম ভবিষ্যতে চলতে থাকে তাহলে এই বন্ধুত্বটুকু রাখার দৃষ্টতাও অপর পক্ষ দেখাবে না। অর্থাৎ একই সঙ্গে বন্ধুর পাশে থাকা এবং কড়াভাবে সতর্ক করা যে বন্ধুত্ব যদি রাখতে চাও তাহলে আমাদের মতো করে চলার চেষ্টা করো, যদি আমাদের মতো করে চলার চেষ্টা নাও করো তাহলে এমন কিছু করো না যাতে আমার ক্ষতি হয়। বাংলাদেশের সাথে ভারতের এই যে বর্তমান সম্পর্ক এবং তার যে ডিপ্লোম্যাটিক্যাল সিনারিওটা বর্তমানে তৈরি হয়েছে তার মধ্যে আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে জয়শঙ্কর সেই অর্থোডক্স ক্যারোট অ্যান্ড স্টিক ডিপ্লোম্যাসিটাকে ফলো করেছেন। একই সঙ্গে বাংলাদেশকে তিনি অত্যন্ত ভালো বন্ধু হিসাবে সম্বোধন করছেন, অন্যদিকে তিনি একের পর এক পদক্ষেপ নিচ্ছেন যা বাংলাদেশকে কার্যত সতর্ক করে দেওয়ার মতো, যে যদি তুমি এর থেকে বাড়াবাড়ি করো আমরা কিন্তু চরম কোনো আঘাত তোমাদের উপর আনবো। এই অর্থোডক্স পলিটিক্সটাই বর্তমানে ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটাকে কিন্তু কোন দিকে নিয়ে যাবে তা এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কালকে ডক্টর জয়শঙ্কর বাংলাদেশ ইস্যুতে একের পর এক স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা যদি সেই স্টেটমেন্টগুলো বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ ইউনূসের সরকার নিয়ে চূড়ান্ত চূড়ান্ত মানে অত্যন্ত খারাপ একটা জায়গায় ভারতবর্ষ কিন্তু দাঁড়িয়ে আছে। তারা মোহাম্মদ ইউনূস সরকারের সমর্থন তো করছেই না, উল্টে তারা একের পর এক জায়গায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে আন্তর্জাতিক যে সম্পর্ক সেগুলোকে কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করছেন এবং বহু ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছেন যে শেষ ৮-৯ মাস ধরে ভারতবর্ষ যেভাবে মুখ বন্ধ করে সহ্য করেছে সেই সহ্যের সীমাটা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। যখনই তুমি চীনকে ভারতের খুব কাছাকাছি এটি বেস তৈরি করার জন্য ডাকলে এবং যখনই তিস্তা চুক্তি কার্যত চীনের হাতে তুমি সমর্পণ করলে তারপর থেকেই বোঝা হয়ে গেছে যে তোমাদের সাথে ভালো সম্পর্ক রাখা মানে আদতে আমাদেরই কিন্তু ভুল। তার জন্যই এই ক্যারোট অ্যান্ড স্টিক ডিপ্লোম্যাসিটা এক্ষেত্রে প্রচার মানে মানে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন জয়শঙ্কর। আরো একটা বিষয় আছে, বাংলাদেশকে নিয়ে কালকে জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন আমি আপনাদের নিঃসন্দেহে বলবো, কিন্তু এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে কেন এই বন্ধুত্বটা রাখাটাও অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। দেখুন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই করছেন এবং যেভাবে চায়না বনাম আমেরিকা ট্রেড ওয়ার গোটা পৃথিবীকে আগামী ১ বছরের মধ্যে আন্দোলিত করবে, তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে যাবে আন্তর্জাতিক ট্রেড। এই ট্রেডগুলো মানে কি? এই ট্রেডগুলোর মানে হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যদি তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো তাহলে কিন্তু বৈদেশিক কোনো শক্তির উপর ব্যবসা বাণিজ্য রিলেটেড কোনো ইস্যুতে তোমাকে ডিপেন্ড করে থাকতে হয় না। বর্তমানে পৃথিবীতে এমন কিছু সংগঠন এবং এমন কিছু আন্তর্জাতিক রাষ্ট্র আছে তাদের ট্রেড পলিসিটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন প্রায় সকলেই এই ধরনের ট্রেডের কিন্তু আপনার গুরুত্ব দিতে শুরু করেছে। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসা যদি আপনার দেশের বাড়ে তাহলে কিন্তু আপনাকে আমেরিকার উপর ডিপেন্ড করে থাকতে হবে না, আপনি ইউরোপীয় ইউনিয়নের উপর ডিপেন্ড করে থাকবেন না, কারণ আপনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করলেন যাতে আপনাদের ইকোনমিক্যাল সেক্টরটা জোর দেওয়া যায়। উদাহরণ দিই কিছু। উদাহরণ যদি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে সার্কের ১২টি দেশ আছে। এই সার্কের ১২টি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের কত শতাংশ হয় একে অপরের সঙ্গে জানেন? মাত্র ৫%। আরো উল্লেখযোগ্য বিষয় হলো এই সার্কের একাধিক দেশ এমন আছে যারা একে অপরের বিপক্ষে কথাও বলে না। কিছু ক্ষেত্রে আগে মানে কিছুদিন আগেও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সার্কের একটি মাত্র দেশকে আন্তর্জাতিক স্তরে এক ঘরে করে রাখা হয়েছিল, তার নাম হলো পাকিস্তান। পাকিস্তানের পর আফগানিস্তান এলো। আফগানিস্তানের সঙ্গে তখন ভারতবর্ষের সম্পর্ক আদায় কাজকলা একটা ছিল, কারণ আফগানিস্তান পাকিস্তানের দিকে ঢলে পড়েছিল আর পাকিস্তানকে নিয়ে ভারতের আন্তর্জাতিক স্ট্যান্ড কিন্তু সুস্পষ্ট ছিল। কিন্তু বর্তমানে সময়টা এমন একটা জায়গায় চলে গেল যে এই সার্কে পাকিস্তানকে সমর্থন করতে শুরু করে দেয় বাংলাদেশ। ফলে যে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক স্তর কার্যত ব্যবসা বাণিজ্য বন্ধ করে রেখেছিল, বাংলাদেশ এসেই সেই পাকিস্তানকে অত্যন্ত প্রিয় বন্ধু মনে করতে শুরু করলো। ভারত বুঝতে পারলো পুরো বিষয়টা। ভারত বুঝতে পারলো এই সার্ক যদি ফের একবার উজ্জীবিত হয় তাহলে কিন্তু এই পাকিস্তানের সন্ত্রাসবাদী আক্রমণ, তাদের ফান্ডিং, ফরেন ইনভেস্টমেন্ট সবকিছুই আবার আসতে শুরু করবে। ফলে এই সার্কের কার্যকারিতা
শেষ করার দিকে কিন্তু ভারতবর্ষ এগোলো, যা ওই ক্যারোট অ্যান্ড স্টিক ডিপ্লোম্যাসির একটা পার্ট। অর্থাৎ শত্রুপক্ষকে বুঝিয়ে দাও আসলে এই সার্ককে উজ্জীবিত করা মানে তোমারও কিন্তু শেষ হয়ে যাওয়া। পাকিস্তানের সন্ত্রাসবাদ বৃদ্ধি করা মানে বাংলাদেশের সামাজিক অবস্থান যে কার্যত শেষ হয়ে যাওয়া, তা কিন্তু জয়শঙ্কর প্রতি ক্ষেত্রে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি যদি ওনার স্টেটমেন্টগুলো বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন কিছু ক্ষেত্রে তিনি বাংলাদেশকে হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, পাশাপাশি বাংলাদেশের কি করা উচিত সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে জয়শঙ্করের বিভিন্ন ভাষণে। দ্বিতীয় একটা উদাহরণ দিই, আপনারা যদি দেখেন আসিয়ান, এই আসিয়ানে বর্তমান 10টি দেশ আছে। আসিয়ান মানে ভারতের এশিয়া কেন্দ্রিক প্রতিবেশী দেশগুলো। তাদের 10টি দেশ একে অপরের সঙ্গে 35% ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আমরা সার্কের যে দেশগুলো আছি তারা একে অপরের সঙ্গে 5%-এর বেশি ব্যবসা বাণিজ্য করতে পারি না। ইউরোপীয় ইউনিয়নে আসুন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এই ইউরোপীয় ইউনিয়নকে কড়া ভাষায় হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন তারা ইউক্রেনের পাশে নেই, ফলে ইউরোপীয় ইউনিয়ন নতুন বিকল্প খুঁজতে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বর্তমান অবস্থানটা কি? ইউরোপীয় ইউনিয়নে 27টি দেশ, আপনারা শুনলে অবাক হবেন, 27টা দেশ একে অপরের সঙ্গে 65% ব্যবসা বাণিজ্য করে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি করতে ইউরোপীয় ইউনিয়নের যে একজোট হওয়া কতটা ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, তা কিন্তু ডিপ্লোম্যাসির ক্ষেত্রে বোঝা যাচ্ছে সুস্পষ্টভাবে। পাশাপাশি কালকে একটি সামিটের আমি বক্তৃতা শুনছিলাম, সেখানে অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশ মানে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশ এবং সঙ্গে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও একসঙ্গে অ্যাটাচ হয়ে তারা বলতে চাইছে যদি আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করি তাহলে বাইরের বর্তমান চাপটাকে সামলানো সম্ভব। এই সহজ ডিপ্লোম্যাসিটাই কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বুঝতে পারেননি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যদি থাকে তাহলে বাংলাদেশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লাভবান হয়েছে এবং হতো, সেই সহজ কথাটাই কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বুঝতে পারেননি। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা পদে যিনি আছেন তিনি না বোঝেন ডিপ্লোম্যাসি, না বোঝেন ইন্টারন্যাশনাল ট্রেড এবং অ্যাফেয়ার্স, ফলে যা হওয়ার তাই হয়েছে। তারা অন্যতম প্রতিবেশী দেশ ভারতবর্ষকে কিন্তু চটিয়ে ফেলেছে। তার ফলে বন্ধ হয়ে গেছে ট্রান্সশিপমেন্ট চুক্তি, যা বছরে প্রায় 5,000 কোটি টাকার বড় লসের দিকে বাংলাদেশ সরকারকে এগিয়ে নিয়ে গেছে। এই ট্রান্সশিপমেন্ট চুক্তির ফলে আর কি ব্যবস্থা বাংলাদেশে ভেঙে পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমি আজকেই পরবর্তী এপিসোডে বানাবো। তার আগে কালকে জয়শঙ্করের কোটগুলো নিয়ে আমি আপনাদের বলে দিতে চাই। কালকে জয়শঙ্কর বলেছে বাংলাদেশকে বুঝতে হবে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য এবং ওই সম্পর্কটাই মৌলিক আধার। এই অন্যান্য সম্পর্কগুলো অন্য দেশের সঙ্গে নেই, এই সত্য আমাদের স্বীকার করতে হবে। এবং নরেন্দ্র মোদী বা মোহাম্মদ ইউনূস যেভাবে মিটিং করেছেন তারপরে দুই দেশের মানুষেরও কিন্তু এই পার্টিকুলার বিষয়টা বোঝা সম্ভব। দেখুন 1970, 71, 75 সালে যে ডিপ্লোম্যাসিটা চলতো সেই ডিপ্লোম্যাসিটা কিন্তু একদম অন্যরকম একটা ডিপ্লোম্যাসি ছিল। আজকের এই ডিপ্লোম্যাসিতে স্থান কাল পাত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট বিষয় তা হলো মানুষ, অর্থাৎ মানুষের ধারণায় এখন কিন্তু বাংলাদেশের ডিপ্লোম্যাসি রচিত হচ্ছে। সেই বাংলাদেশের মানুষ এখন অধিকাংশ হয়ে গেছেন ভারত বিদ্বেষী এবং ভারত বিরোধী, কারণ ওনাদের আসল তথ্যগুলো জানতে দেওয়া হয় না এবং বাংলাদেশের মিডিয়াও সেগুলো প্রচার করে না। বাংলাদেশের মিডিয়া কোনো ক্ষেত্রে প্রচার করে না ভারত শেষ 5 বছরে বাংলাদেশে কত কোটি টাকা বিনিয়োগ করেছে, বিভিন্ন সেক্টরে বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প শুরু করেছে, চাল ডাল দুধ গম বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী লাগাতারভাবে বাংলাদেশকে সাপ্লাই করছে এবং যে টাকায় তারা নিচ্ছে সেই টাকায় পৃথিবীর অন্য দেশও কিন্তু দিতে পারবে না। এই আসল সত্যগুলো জানতে দেওয়া হয়নি বলেই তারা ভারত বিদ্বেষী একটা মনোভাব কিন্তু আজকে নিজেদের মধ্যে তৈরি করেছেন এবং সেই আবেগটাকেই মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে। আজও তারা জানাচ্ছে না যে আজও বাংলাদেশের 80% পণ্য তারা ভারত থেকে নিচ্ছেন, অথচ রাতের অন্ধকারে তারা ভারতের বিপক্ষে একাধিক স্ক্রিপ্ট লিখতে শুরু করে দিয়েছেন এবং ভারত বিদ্বেষী প্রচারে বাংলাদেশের মিডিয়া মেতে আছেন। আসলে এই স্বাভাবিক সত্যগুলোকে জানতে না দেওয়াটাই হলো ডিপ্লোম্যাসির অন্যতম বড় একটা ভুল, যা কিন্তু ইতিহাস বলেছে। আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ ইউনূসও বুঝতে পারবেন। যাই হোক, জয়শঙ্করের কথায় ফিরি। জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের কোনো কোনো মহল থেকে উত্তেজনামূলক মন্তব্য তৈরি করা হয়েছে, এটা ভারতে উদ্বিগ্নকর একটা বিষয়। মৌলবাদী প্রবণতাও উদ্বেগের আরেকটি বিষয়। সংখ্যালঘুদের প্রতি আক্রমণও চিন্তার বিষয়। এসব উদ্বেগ প্রকাশের মধ্যে আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, অথচ
বাংলাদেশের এই ধরনের অত্যাচার, এই ধরনের মৌলবাদী সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা দুই দেশের মধ্যে খোলাখুলা আলোচনা করা যায় বলে জয়শঙ্কর মনে করেছেন। পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে আর বেশি কিছু চায় না। দেখুন, এখানেও ডিপ্লোমাসিটা বোঝার চেষ্টা করুন। এখানে জয়শঙ্কর বুঝিয়ে দিতে চেয়েছেন 1971 সাল থেকে বাংলাদেশ সম্পর্কে ভারতবর্ষ আজ অব্দি কোনো খারাপ কোনো মন্তব্য করেনি, খারাপ কোনো স্টেপই নেয়নি। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পিছনে ভারতের 80 to 90% অবদান আছে। যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং ভারতবর্ষ এই সামরিক সেনা একত্রে মিলে কাজকর্ম করেছিলেন, তা তো ভারতবর্ষেরও জয়ের একটা কথা। রাতারাতি আপনি বাংলাদেশের মসনদে বসে ভারতবর্ষের সমস্ত কিছুকে অস্বীকার করবেন, এই ইতিহাস তো আপনি বদলাতে পারবেন না। জয়শঙ্কর ঠিক সে কথাই কিন্তু কালকে বলেছেন বাংলাদেশের মঙ্গল একমাত্র ভারতবর্ষই চায়, কারণ এটি আমাদের ডিএনএ এর অঙ্গ। একজন হিতাকাঙ্ক্ষী ও বন্ধু হিসাবে আমরা চাই দেশটি সঠিক কাজ করুক, ঠিক দিকে এগিয়ে যাক। পরিষ্কারভাবে জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন যেভাবে পাকিস্তানের উগ্রতা এবং উগ্রপন্থীদের চালচলন বাংলাদেশে বাড়ছে, তা ঠিক হচ্ছে না। এখনো সময় আছে, আপনারা ঠিক পথে নিয়ে চলুন, না হলে বাংলাদেশ কিন্তু কার্যতই সিরিয়া হওয়ার দিকে এগিয়ে যেতে শুরু করবে। অর্থাৎ আমি যেখানে এই প্রতিবেদন শুরু করেছিলাম ডিপ্লোম্যাসির ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, এই জায়গায় ডিপ্লোম্যাসিতে স্টিক পলিসি কিন্তু অ্যাপ্লাই করলেন ডক্টর জয়শঙ্কর। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে সতর্ক করে বলে দিলেন আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব সেই ঐতিহাসিক সময় থেকে আছে, আপনারাই আমরাই কিন্তু একমাত্র আপনাদের ভালো চাই। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেভাবে মৌলবাদী আক্রমণ এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নিপীড়ন হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। দয়া করে আপনারা কিছু করুন, না হলে কিন্তু আমাদেরই একটা কিছু করার জায়গায় যেতে হবে। পরবর্তীকালে তিনি বলেছেন বাংলাদেশে আশা করি নির্বাচন হবে। দেশ হিসাবে বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্য আছে, আর গণতন্ত্রে নির্বাচন জরুরি। নির্বাচনী অধিকার অর্পণ করে আশা করি বাংলাদেশও সে পথে হাঁটবে। অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন হঠাৎ করে কেন জয়শঙ্কর বৈদেশিক একটা দেশের নির্বাচন নিয়ে মুখ খুললেন। মনে রাখবেন ভারতবর্ষের এই পার্টিকুলার ইস্যুটা কিন্তু বিদেশি নির্বাচনের ইস্যু হিসেবে ভারতবর্ষ ট্রিট করছে না। এমনকি আমেরিকাও কিন্তু নির্বাচন নিয়ে মুখ খুলেছে। অর্থাৎ বাংলাদেশের এই সরকার যদি নির্বাচিত সরকার হতো, তাহলে কিন্তু ভারতবর্ষ এ বিষয়ে অফিসিয়ালি স্টেটমেন্ট দিত না। যেহেতু ভারতবর্ষের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং সেই দেশে এখন যে সরকার আছে তার নির্বাচিত কোনো সরকার নয়, তার জন্যই ভারতবর্ষ কিন্তু এক স্টেপ এগিয়ে নির্বাচন নিয়ে মুখ খুললেন। কারণ ভারতবর্ষের সাথে বাংলাদেশের এই ডিপ্লোম্যাটিক্যাল যে সম্পর্কটা বর্তমানে তৈরি হয়ে আছে, ঠিক সেখান থেকে যদি এই সম্পর্কটার পরের ধাপে যেতে চাই, তাহলে নির্বাচিত এক সরকার হওয়া বাংলাদেশে ভীষণ মাত্রায় প্রয়োজন। অর্থাৎ সেনা শাসন দ্বারা তৈরি হওয়া কোনো সরকার দুই দেশের ডিপ্লোম্যাসি যে কোনোদিনই উন্নত করতে পারে না, অন্তত একবিংশ শতকের প্রেক্ষাপটে, তা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। অর্থাৎ পরিষ্কারভাবে এটা বোঝা যায় জয়শঙ্করের বাংলাদেশ নিয়ে স্ট্যান্ড খুব পরিষ্কার। তিনি বাংলাদেশের উপর আর দায়িত্ব ছাড়তে রাজি নন। তিনি এখন নিজেই চাইছেন মোহাম্মদ ইউনূসের এই যে পার্টিকুলারলি নির্বাচন সংক্রান্ত ইস্যু, যেভাবে উনি দিনের পর দিন এই পুরো প্রসেসটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তা থেকে বেরোতে হবে। এবং জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যতদিন না নির্বাচিত সরকার বাংলাদেশে দায়িত্ব নেবেন, ততদিন ভারতবর্ষ আর সম্পর্ক ভালো করার দিকে যাবেই না। আর এটাকেই বলা হয় ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। একদিকে বাংলাদেশের মানুষের জন্য একাধিক দান, একাধিক সরঞ্জাম, একাধিক অ্যারেঞ্জমেন্ট ভারত সরকার করছে, অন্যদিকে সেই সরকারকে বুঝিয়ে দেওয়া যে আপনারা যেভাবে উগ্রপন্থী মৌলবাদী পাকিস্তানের দিকে এগোচ্ছেন, তা থেকে উত্তরণ করা প্রয়োজন। এবং প্রয়োজন বলেই আমরা কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়ে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করেছি, যেন আপনারা বোঝেন। এবং আরো একটা প্রচ্ছন্ন হুমকি আপনাদেরকে আজকে দেওয়া হলো, নির্বাচনটা করুন। যদি নির্বাচন করেন তাহলে সম্পর্ক ভালো হবে, নাহলে ভবিষ্যতে কিন্তু অনেক খারাপ জিনিস অপেক্ষা করছে আপনাদের জন্য। কিভাবে দেখছেন পুরোটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।